গতদিন আমরা ধাতু ধর্ম সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব অধাতু নিয়ে। দেখো, আমরা আগের ক্লাসে জানতে পেরেছিলাম যে ধাতুর তুলনায় অধাতুগুলোর সংখ্যা অনেক কম। অধাতু যেমন কয়েকটি অধাতুর উদাহরণ হচ্ছে যেমন কার্বন, সালফার, আয়োডিন ইত্যাদি। তো এইগুলোর সংখ্যা ধাতুর তুলনায় অনেক কম। ধাতু সংখ্যায় অনেক বেশি, কিন্তু অধাতুগুলোর সংখ্যায় অনেক কম। এবং আমরা গতদিন দেখেছিলাম যে ধাতুগুলো সাধারণত কঠিন পদার্থ, যদিও তাদের কাঠিন্য সবটার ক্ষেত্রে সমান নয়, কিন্তু সাধারণত ধাতুগুলো কঠিন পদার্থ, কঠিন অবস্থায় থাকে। আর অধাতুগুলো সাধারণত কঠিন অথবা গ্যাসীয় অবস্থায় থাকে। অধাতুর ভৌতিক অবস্থা হলো কঠিন বা গ্যাসীয়। তবে ব্যতিক্রমী হচ্ছে ব্রোমিন। ব্রোমিন অধাতু, কিন্তু সেটা আবার তরল অবস্থায় থাকে, সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে ব্রোমিন। তো এখন এই ধাতুগুলোর মতো অধাতুগুলোর ভৌতিক ধর্ম আছে কিনা? নিশ্চয়ই আছে। দেখো, আমরা দেখেছিলাম যে ধাতুগুলোর দ্যুতি আছে, উজ্জ্বলতা আছে। তো আমরা যদি কিছু অধাতুর নমুনা সংগ্রহ করি এবং সেগুলোর বহিঃপৃষ্ঠ যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে যে সেগুলো ধাতুর মতো উজ্জ্বল নয়, চকচকে নয়। তার মানে অধাতুগুলোর দ্যুতি নেই। তাছাড়া আমরা দেখেছিলাম যে ধাতুগুলো উচ্চনাদী, কিন্তু মানে সেগুলোকে অন্য কোনো পদার্থ দিয়ে আঘাত করলে সুস্পষ্ট শব্দ উৎপন্ন হয়, কিন্তু অধাতুগুলোকে যদি আমরা অন্য কোনো পদার্থ দিয়ে আঘাত করি তাহলে সুস্পষ্ট শব্দ উৎপন্ন হয় না। তার মানে অধাতুগুলো উচ্চনাদী নয়। তাছাড়া আমরা যদি অধাতুগুলোর কোনো বর্তনীতে সংযোগ করে যদি আমরা সুইচ অন করি, তাহলে দেখা যাবে যে সুইচ অন করলে বাল্ব জ্বলবে না, অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তার মানে অধাতুগুলো বিদ্যুতের কুপরিবাহী। অথবা অধাতুগুলো আমরা যদি এই ধাতুগুলো তাপের সুপরিবাহী যেভাবে পরীক্ষা করে পেয়েছিলাম, ঠিক একইভাবে যদি আমরা অধাতুগুলো দিয়ে পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে অধাতুগুলোর মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না, অর্থাৎ অধাতুগুলো তাপের কুপরিবাহী। তারপর আমরা দেখেছিলাম যে ধাতুগুলো উচ্চনাদী, কিন্তু অধাতুগুলো উচ্চনাদী নয়। অর্থাৎ অধাতুগুলোকে অন্য কোনো পদার্থ দিয়ে যদি আমরা আঘাত করি তাহলে সুস্পষ্ট শব্দ উৎপন্ন হবে না। তাছাড়া আমরা দেখেছিলাম যে ধাতুগুলো ঘাত সহনীয়তা গুণ আছে, মানে অন্য কোনো পদার্থ দিয়ে যদি সেগুলোকে আঘাত করা হয়, পিটানো হয়, তাহলে চ্যাপ্টা এবং পাতলা পাতে ধাতুগুলো পরিণত হয়, কিন্তু অধাতুগুলোকে কোনো পদার্থ দ্বারা আঘাত করলে, পিটালে চ্যাপ্টা এবং পাতলা পাতে পরিণত হবে না, অর্থাৎ সেগুলো ঘাত সহনীয় নয়, অধাতুগুলো ঘাত সহনীয় নয়। তারপর যেমন আমরা পেয়েছিলাম যে ধাতুগুলো নমনীয়তা গুণ আছে, অধাতুগুলোর কিন্তু নমনীয়তা গুণ নেই। অধাতুগুলোকে টেনে সরু এবং লম্বা তারে পরিণত করা যাবে না। তাহলে আমরা গতদিন ধাতুর ধর্ম যেগুলো জেনেছিলাম, ঠিক তাদের উল্টো হচ্ছে অধাতুর ধর্ম। তো দেখো, অধাতুগুলোর ধর্ম আমরা কি কি লিখতে পারি? 1 নম্বর আমরা লিখতে পারি অধাতুগুলো সাধারণত কঠিন এবং গ্যাসীয়। ব্যতিক্রমী হচ্ছে এই ক্ষেত্রে ব্রোমিন। ব্রোমিন একটি অধাতু হলেও সেটি সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। তারপর 2 নম্বর অধাতুর বৈশিষ্ট্য আমরা দেখলাম যে অধাতুগুলোর দ্যুতি নেই। 3 নম্বরে আমরা দেখলাম যে অধাতুগুলো তাপের
কুপরিবাহী, তাপের কুপরিবাহী। তাছাড়া আমরা দেখেছি যে অধাতুগুলো বিদ্যুতেরও কুপরিবাহী, এগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, বিদ্যুতের কুপরিবাহী। 5 নম্বর আমরা লিখতে পারি ঘাত সহনীয়তা গুণ নেই। অধাতুগুলোর ঘাত সহনীয়তা গুণ নেই। 6 নম্বর আমরা লিখতে পারি নমনীয়তা গুণ নেই। নমনীয়তা গুণ নেই। তাছাড়া আমরা লিখতে পারি যে উচ্চনাদি নয়। ধাতুগুলো সাধারণত উচ্চনাদি নয়। এগুলো আমরা লিখতে পারি অধাতুর বৈশিষ্ট্য বা অধাতুর ভৌতিক ধর্ম বলা হয়। এখন কথা হলো যে আমরা মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি। মৌলগুলোকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটি ধাতু এবং একটি অধাতু। তো ধাতুর বৈশিষ্ট্য এবং অধাতুর বৈশিষ্ট্য আমরা পেয়েছি এখানে ভৌতিক ধর্ম। ধাতুগুলোর ভৌতিক ধর্ম পেয়েছি, অধাতুগুলোর ভৌতিক ধর্ম পেয়েছি। কিন্তু মনে রাখবে সবসময় কিন্তু মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুইটি শ্রেণীতে বিভক্ত করা সম্ভব হবে না কেবলমাত্র ভৌতিক ধর্মের উপর ভিত্তি করে। কারণ এই ভৌতিক ধর্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম আছে। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখেছি যে ধাতুগুলো আমরা পেয়েছিলাম সাধারণত কঠিন পদার্থ, কিন্তু এখানে আমরা দেখেছি যে অধাতুগুলো কঠিন এবং গ্যাসীয় পদার্থ, কিন্তু ব্যতিক্রমী হচ্ছে ব্রোমিন। সুতরাং ব্রোমিনকে তার ভৌতিক ধর্মের উপর ভিত্তি করে সেটা ধাতু না অধাতু সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে, কারণ সেটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। আবার দেখো মার্কারি বা পারদ। তো মার্কারি বা পারদ সেটি হচ্ছে একটি ধাতু, কিন্তু সাধারণ উষ্ণতায় সেটি তরল অবস্থায় থাকে। তোমরা থার্মোমিটারে যে পারদ জানো, থার্মোমিটার বা এই স্ফিগনোমেনোমিটার বলা হয় প্রেশার মাপার যে মেশিন, ব্লাড প্রেশার মাপার যে মেশিন, সেটাকে বলা হয় স্ফিগনোমেনোমিটার। সেটাতেও পারদ থাকে। তো পারদ সাধারণত সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। দেখো পারদ হচ্ছে একটি ধাতু, সেটা কঠিন অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু সেটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। তাহলে শুধুমাত্র কাঠিন্য দেখে বা ভৌতিক অবস্থা কঠিন, তরল না গ্যাসীয়, সেটা দেখেও আমরা অধাতু এই দুইটি শ্রেণীতে বিভক্ত করতে পারি না। তারপর ধাতুগুলোর গলনাঙ্ক খুবই বেশি আমরা দেখেছিলাম, কিন্তু কিছু ধাতু আছে যে ধাতুগুলোর গলনাঙ্ক খুবই কম। যেমন মনে করো গ্যালিয়াম এবং সিজিয়াম। গ্যালিয়াম এবং সিজিয়াম এগুলো যদিও ধাতুর সাধারণত গলনাঙ্ক খুব বেশি হয়, কিন্তু গ্যালিয়াম সিজিয়াম এই দুইটি ধাতু হওয়া সত্ত্বেও এদের গলনাঙ্ক খুবই কম, এবং তাদের গলনাঙ্ক এতই কম যে সেগুলোতে যদি হাতের তালুতে রাখা হয় তাহলে হাতের তালুতে রাখলেই সেগুলো গলে যায়, তাদের গলনাঙ্ক এতই কম। তাছাড়া আমরা দেখেছিলাম যে ধাতুগুলোর দুটি আছে, অধাতুর দুটি নেই। কিন্তু দেখো আয়োডিন হচ্ছে একটি অধাতু, কিন্তু সেটার আবার দুটি আছে। আয়োডিন অধাতু হলেও ধাতুর মতো তার দুটি আছে। তাহলে আয়োডিন হচ্ছে অধাতুর মধ্যে ব্যতিক্রমী অধাতু, যার দুটি আছে। তারপর কার্বন হচ্ছে একটি অধাতু, কিন্তু এই কার্বনকে বিভিন্ন রূপে পাওয়া যায় কার্বনকে, এবং প্রতিটি রূপকে বলা হয় বহুরূপ বা অ্যালোট্রোপস। ধাতুগুলো আমরা দেখেছিলাম যে কঠিন পদার্থ এবং এগুলোর কাঠিন্য সবগুলোর ক্ষেত্রে সমান নয়। তো আবার অধাতুগুলো দেখেছি আমরা কঠিন এবং গ্যাসীয় হতে পারে। তো এই যে কার্বনের যে বহুরূপের মধ্যে একটি বহুরূপ হচ্ছে হীরা এবং অন্যটি হচ্ছে গ্রাফাইট। হীরা তো তোমরা জানো,
হীরা এবং গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে এটিও কার্বনের একটি রূপ। গ্রাফাইট হচ্ছে ওই যে কাঠ পেন্সিলের মধ্যে যে কালো অংশ যেটি থাকে, শীষ যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে গ্রাফাইট। তো এখন এই হীরা বা হীরক, এটা হচ্ছে প্রকৃতির মধ্যে যত পদার্থ পাওয়া যায় সব পদার্থগুলোর চাইতে সবচাইতে কঠিন পদার্থ, মানে সবচেয়ে কঠিন প্রাকৃতিক দ্রব্য হলো হীরা বা হীরক। এটি হচ্ছে কার্বনের একটি রূপভেদ। এটি অধাতু, কিন্তু এটি সবচাইতে কঠিন প্রাকৃতিক পদার্থ। তারপর কার্বনের আরও একটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট কার্বনের যেহেতু বহুরূপ, কার্বন অধাতু, সেজন্য গ্রাফাইটও অধাতু, যেহেতু সেটি কার্বনেরই একটি রূপ। তো এই গ্রাফাইট আবার বিদ্যুতের সুপরিবাহী। আমরা ছোট্ট একটি বর্তনী যদি তৈরি করি, একটি সরল বর্তনী, বাল্ব, ব্যাটারি, কিছু পরিবাহী তার এবং একটি সুইচ দিয়ে যদি আমরা একটি বর্তনী তৈরি করি, এবং এই বর্তনীতে যদি আমরা একটি কাঠ পেন্সিলের শীষকে যদি এই অংশতে আমরা সংযোগ করি এবং সুইচ অন করি, তাহলে দেখা যাবে যে বাল্বটি জ্বলে উঠবে। তার মানে এই গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী। তো দেখো, এটি হচ্ছে কার্বনের একটি রূপ। কার্বন হচ্ছে অধাতু, কিন্তু এই ক্ষেত্রে গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী। অধাতুগুলো আমরা পেয়েছিলাম বিদ্যুতের কুপরিবাহী, কিন্তু এখানে গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী। এটা হচ্ছে ব্যতিক্রম। তারপর কিছু কিছু ধাতু আছে যে ধাতুগুলো এতই নরম, তাদের কাঠিন্য খুবই কম, মানে যদিও কঠিন পদার্থ, কিন্তু সেগুলো এতই নরম যে এগুলোকে ছুরি দিয়ে কাটা যায়। যেমন লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এই ধাতুগুলো খুবই নরম, এগুলোকে ছুরি দিয়ে কাটা যায়। সুতরাং যেহেতু ভৌতিক ধর্মের ক্ষেত্রে ধাতু এবং অধাতুগুলোর মধ্যে অনেক ব্যতিক্রম আছে, সুতরাং আমরা ধাতু এবং অধাতুগুলোকে তাদের ভৌতিক ধর্মের উপর ভিত্তি করে দুইটি শ্রেণীতে বিভক্ত করা কিন্তু সম্ভব নয়। সুতরাং সেগুলোকে দুইটি শ্রেণীতে বিভক্ত করার জন্য রাসায়নিক ধর্মের কথা চিন্তা করতে হবে, সেগুলোর রাসায়নিক ধর্ম দেখতে হবে। তো এখন আমরা 2 নম্বর চ্যাপ্টার অ্যাসিড, ক্ষার এবং লবণ, সেই চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে অধাতুর যে অক্সাইড, সেই অক্সাইডগুলো হচ্ছে আম্লিক এবং ধাতব অক্সাইডগুলো সাধারণত ক্ষারকীয় প্রকৃতির হয়। সেটাও আমরা পরীক্ষা করে দেখতে পারি। আমরা দেখেছি যে অ্যাসিড বা ক্ষার লিটমাস কাগজের সাহায্যে পরীক্ষা করা হয়। তো মনে করো ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ধাতু। ম্যাগনেসিয়ামের ফিতা ওই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের দোকানে কিনতে পাওয়া যায়। ম্যাগনেসিয়ামের ফিতা বা ম্যাগনেসিয়াম রিবন বলা হয়। ম্যাগনেসিয়ামের ফিতা নিয়ে আমরা যদি সেটাকে জ্বালাই, জ্বালানো মানে দহন করা, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। যদি আমরা অক্সিজেনের সাথে সেগুলোকে বিক্রিয়া করাই, অর্থাৎ সেগুলোকে যদি দহন করি, তাহলে দেখা যাবে সেগুলো, এই ম্যাগনেসিয়ামের ফিতাগুলো সাদা শিকাসহ জ্বলে উঠবে এবং ম্যাগনেসিয়ামের ছাই উৎপন্ন হবে। তো আমরা ক্লাস 8-এ পেয়েছিলাম যে ম্যাগনেসিয়ামের ফিতা যখন দহন করা হয় তখন যে ছাই উৎপন্ন হয়, সেই ছাইগুলোকে বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ ম্যাগনেসিয়াম একটি ধাতু, সেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখন এই ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ ম্যাগনেসিয়ামকে জ্বালানোর ফলে যে ছাইগুলো পাওয়া যায়, সেই ছাইগুলো যদি আমরা একটা টেস্ট টিউবে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে যদি আমরা সেগুলোকে জলে দ্রবীভূত করি এবং তারপর সেগুলোকে যদি আমরা লিটমাস কাগজের সাহায্যে পরীক্ষা করি, আমরা দেখেছিলাম যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তো এখানে অ্যাসিড দিয়ে যদি লিটমাস কাগজ দিয়ে যদি আমরা পরীক্ষা করি, তখন সেটা অ্যাসিডিক না ক্ষারকীয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। তারপর আমরা আরও একটি পরীক্ষা করতে পারি অধাতু নিয়ে, কারণ এখানে ম্যাগনেসিয়াম নিয়েছিলাম। ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ধাতু। আবার অধাতু যেমন মনে করো সালফার, যেটাকে গন্ধক বলা হয়। গন্ধক বললে বাজারে পাওয়া যায় সেগুলোকে গন্ধক, বিভিন্ন কাজে ব্যবহার করা হয় সেগুলোকে।
তো এই সালফারের কিছু গুঁড়া নিয়ে সেগুলোকে যদি আমরা আবার আগুনের শিখায় জ্বালাই, তখন সেগুলো থেকে অ্যাকচুয়ালি ছাই সংগ্রহ করা সম্ভব হবে না। সুতরাং যে সালফারের গুঁড়াগুলোকে জ্বালানোর ফলে যে ধোঁয়া উৎপন্ন হবে, সেই ধোঁয়াটাকে যদি আমরা একটি পরীক্ষা নলিতে সংগ্রহ করি এবং এই পরীক্ষা নলিতে যদি আবার কিছু সালফারের ধোঁয়া কিছু আমরা সংগ্রহ করলাম এবং যদি সেখানে কিছু পরিমাণে জল দিয়ে জলের মধ্যে যদি আমরা দ্রবীভূত করি, এখন এটাকেও আবার যদি লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করি, তাহলে এই লিটমাস কাগজের রঙের পরিবর্তন থেকে এটি অ্যাসিডিক না ক্ষারকীয় সেটা আমরা দেখতে পারবো। তো আমরা জানি যে ধাতুগুলো হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির আর অধাতুগুলো হচ্ছে আম্লিক প্রকৃতির। তো দেখো এখানে লিটমাস কাগজ দিয়ে যখন আমরা পরীক্ষা করব ম্যাগনেসিয়ামের ছাইয়ের দ্রবণকে যখন পরীক্ষা করব, তখন এগুলো যেহেতু ক্ষারকীয় প্রকৃতির, সুতরাং এগুলো লাল লিটমাসকে নীল করবে। আর সালফারের গুঁড়া, সেটাতে আমরা যখন সালফারকে জ্বালানোর পর সালফার অক্সাইড উৎপন্ন হবে, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সালফার অক্সাইড উৎপন্ন হবে। এই যে ধোঁয়া যেটা উৎপন্ন হয়েছে সালফারকে দহনের ফলে, সেই ধোঁয়াগুলো হচ্ছে আসলে সালফার অক্সাইড। তো এই সালফার অক্সাইডকে আমরা পরীক্ষা নলিতে সংগ্রহ করে যখন জলে দ্রবীভূত করেছি, তো জলে দ্রবীভূত করে যখন আমরা লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করব, তখন দেখা যাবে নীল লিটমাস লাল হয়েছে। তার মানে এটি হচ্ছে আম্লিক প্রকৃতির আর এটি হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির। তাহলে ধাতুর অক্সাইডগুলো হলো ক্ষারকীয় প্রকৃতির আর অধাতুর অক্সাইডগুলো হলো আম্লিক প্রকৃতির। ঠিক আছে, এখন প্রশ্নাবলীতে কিছু দুইটি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি ধাতুর উদাহরণ দাও যা 1 নম্বর সাধারণ উষ্ণতায় তরল। আমরা এইমাত্র পেয়েছি যে মার্কারি বা পারদ সেটি হচ্ছে একটি ধাতু, সেটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। তারপর 2 নম্বরে বলা হয়েছে সহজেই ছুরি দিয়ে কাটা যায়। আমরা দেখেছি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অ্যালকালি ধাতু যেগুলো, এগুলো খুবই নরম, এগুলোকে ছুরি দিয়ে কাটা যায়। তাহলে যে ধাতুগুলোকে সহজেই ছুরি দিয়ে কাটা যায় সেগুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তারপর তাপের সবচেয়ে সুপরিবাহী যে ধাতু, সেই ধাতুগুলোর নাম আমরা দেখেছিলাম যে ধাতুগুলো সাধারণত তাপের সুপরিবাহী, এবং এই সুপরিবাহী মানে তাদের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে। তো এই পরিবাহিতার মধ্যে তাপ প্রবাহের মধ্যেও আবার কম বেশি আছে, কোনোটি কম পরিবাহী আবার কোনোটি বেশি পরিবাহী হবে। তো তাপের সবচেয়ে সুপরিবাহী যে ধাতু, সেই ধাতুগুলো হলো রূপা এবং তামা। তারপরের প্রশ্নতে বলা হয়েছে তাপের কুপরিবাহী ধাতুর মধ্যে হচ্ছে সীসা এবং পারদ, এগুলোর মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ঘাত সহনীয়তা এবং নমনীয়তা বলিতে কি বুঝো। আমরা গতদিন পেয়েছিলাম যে ঘাত সহনীয়তা মানে হচ্ছে ধাতুর যে ধর্মের জন্য ধাতুকে পিটিয়ে চ্যাপ্টা এবং পাতলা পাতে পরিণত করা যায়, সেই ধর্মটাকে বলা হয় ঘাত সহনীয়তা। আর ধাতুর যে ধর্মের জন্য ধাতুকে টেনে লম্বা এবং সরু তারে পরিণত করা যায়, সেটা হচ্ছে ধাতুর নমনীয়তা। যেহেতু ধাতুগুলোর ভৌতিক ধর্মের উপর মৌলগুলোর ভৌতিক ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুইটি শ্রেণীতে বিভক্ত করা সম্ভব নয়, সুতরাং তাদের রাসায়নিক ধর্ম আলোচনা করতে হবে, অর্থাৎ মৌলগুলোর রাসায়নিক ধর্মগুলোও দেখতে হবে। মৌলগুলোর রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করেও আমরা মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুইটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। তাহলে এখন আমরা মৌলগুলোর রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক ধর্মের মধ্যে একটি হচ্ছে দহন প্রক্রিয়া, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া। মানে প্রথম আমরা ধাতুগুলোর সম্পর্কে দেখব যে ধাতুগুলো বায়ুতে যদি দহন করা হয় তাহলে কি হবে। আমরা যদি কয়েকটি
ধাতুর নমুনা সংগ্রহ করি এবং সেগুলোকে সাঁড়াশি দিয়ে যদি আমরা জ্বালানোর চেষ্টা করি তাহলে সেগুলো থেকে আমরা বুঝতে পারবো সেগুলো দহন হলে কি হয়। যেমন একটু আগে আমি বলেছিলাম, যেটা আমরা ক্লাস 8-এ পেয়েছিলাম, ম্যাগনেসিয়ামের ফিতার দহন। এখানে ম্যাগনেসিয়ামের ফিতা, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, তো সেটাকে যখন জ্বালানো হয়, দহন করা হয়, তখন ম্যাগনেসিয়ামের যে ছাই উৎপন্ন হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর ফলে উৎপন্ন হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ধাতুগুলোকে যদি আমরা দহন করি তাহলে সেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড মানে ধাতুর অক্সাইড উৎপন্ন হবে। এখন কথা হলো যে সবগুলো ধাতুই কি এইভাবে দহনের ফলে অক্সাইড উৎপন্ন করবে? নিশ্চয়ই। আমরা যদি কয়েকটি ধাতুর নমুনা সংগ্রহ করি এবং সেগুলোকে যদি আমরা এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে, অর্থাৎ চিমটা দিয়ে ধরে সেগুলোকে যদি আগুনের শিখায় জ্বালানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এগুলো থেকে অক্সাইড উৎপন্ন হচ্ছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তবে এই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আগুন নিয়ে পরীক্ষা করা হচ্ছে। তো আগুন বা অ্যাসিড এগুলোর সাহায্যে যখন পরীক্ষা করবে তখন সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, না হলে অনেক অসুবিধা, দুর্ঘটনা দেখা দিতে পারে। তো এই পরীক্ষাগুলো কয়েকটি ধাতুর নমুনা সংগ্রহ করে আমরা যদি সেগুলোকে দহন করে, অর্থাৎ সেগুলোকে দহন করি, তাহলে দেখা যাবে যে প্রায় প্রত্যেকটি ধাতুই দহন হবে, অর্থাৎ প্রায় প্রত্যেকটি ধাতুই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এবং ধাতুগুলো যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন ধাতব অক্সাইড উৎপন্ন হয়। সুতরাং ধাতু এবং অক্সিজেনের মধ্যে যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার সাধারণ সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি: ধাতু প্লাস অক্সিজেন, ধাতু প্লাস অক্সিজেন উৎপন্ন হবে ধাতব অক্সাইড। এই সাধারণ বিক্রিয়াটি যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে বিক্রিয়াজাত পদার্থ আমরা লিখতে পারবো। ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ধাতব অক্সাইড উৎপন্ন হয়। এখন যদি দেওয়া থাকে তোমাকে যে কপার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, তাহলে দেখো কপার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে সেটা আমরা লিখতে পারবো, কারণ আমরা জানি যে কপার মানে তামা, এটি হচ্ছে একটি ধাতু। তো ধাতু যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কপার ধাতু অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কপারের অক্সাইড উৎপন্ন হবে, কারণ ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ধাতব অক্সাইড উৎপন্ন হয়। তো কপার হচ্ছে একটি ধাতু, কপার যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে তখন এই কপারের অক্সাইড উৎপন্ন হবে। কপার অক্সাইডের সংকেত আমরা জানি CuO। আমরা 1 নম্বর চ্যাপ্টারে দেখেছিলাম যে যখন বিক্রিয়াগুলো লেখা হয়, রাসায়নিক বিক্রিয়াগুলো, রাসায়নিক সমীকরণগুলো সন্তুলিত করতে হয়। তো দেখো এখানে রাসায়নিক সমীকরণ সন্তুলিত যদি আমরা করি, এখানে বিক্রিয়কের মধ্যে অক্সিজেন পরমাণু আছে সবচাইতে বেশি সংখ্যক। তো আমরা যেটা বেশি সংখ্যক থাকে সেটা দিয়ে আরম্ভ করি। অক্সিজেন আছে 2টা, এখানে আছে 1টা। তো এখানে আমরা সম্পূর্ণ ফর্মুলাকে 2 দিয়ে পূরণ করব। 2 দিয়ে পূরণ করলে হলো 2CuO, মানে অক্সিজেন 2টা হয়েছে। কিন্তু এখানে অক্সিজেন 2টা হওয়ার সাথে সাথে কপার হয়েছে 2টা, তাহলে এদিকে কপার 1টা আছে, সুতরাং কপারকেও 2 দিয়ে পূরণ করতে হবে। তাহলে কপার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? কপার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কপার অক্সাইড উৎপন্ন হয়, অথবা এটাকে কপার 2 অক্সাইড বলা হয়। কপার 2 অক্সাইড। এখানে কপার 2 অক্সাইড লিখলেও হবে অথবা কপার অক্সাইড লিখলেও হবে, কারণ এই যে 2, এই 2টা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অক্সিডেশন স্টেট। তো অক্সিডেশন স্টেট তোমাদের কোর্সে যেহেতু নেই, সেদিকে আমি আলোচনা করব না। শুধু এটা মনে রাখবে যে কপার অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন কপার 2 অক্সাইড উৎপন্ন হয়, বা সিম্পলি কপার অক্সাইড লিখলেও কোনো অসুবিধা নেই। একইভাবে আমরা যদি বলা হয়
যে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়ামের অক্সাইড উৎপন্ন হবে, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে একটি ধাতু, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তার অক্সাইড উৎপন্ন হবে। সুতরাং আমরা রাসায়নিক বিক্রিয়া লিখতে পারবো অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় তার রাসায়নিক বিক্রিয়া। অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে Al, অক্সিজেনের চিহ্ন হচ্ছে O2। তো বিক্রিয়া করলে অ্যালুমিনিয়ামের অক্সাইড উৎপন্ন হবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত আমরা জানি Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন যদি বিক্রিয়া সন্তুলিত করি তাহলে এখানে দেখো আছে অক্সিজেন 3টা, এখানে আছে অক্সিজেন 2টা। সুতরাং এখানে যদি আমরা 2 দিয়ে পূরণ করি তাহলে অক্সিজেন হবে 3 দুগুণা 6টা, এখানে 3 দিয়ে পূরণ করলে হবে অক্সিজেন 3 দুগুণা 6টা। এখানে অ্যালুমিনিয়াম হলো 2 দুগুণা 4টা, এখানে অ্যালুমিনিয়াম একটা আছে, তাহলে 4Al হবে। তো 4Al প্লাস থ্রাইস O2 উৎপন্ন হবে 2Al2O3। এইভাবে তোমাকে যে কোনো ধাতু দেওয়া হোক, তুমি যদি ওই সাধারণ বিক্রিয়া, সাধারণ সমীকরণ ধাতু প্লাস অক্সিজেন ধাতব অক্সাইড সেটা মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় সেটা তুমি লিখতে পারবে। ঠিক আছে, এখন দেখো কপার অক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হয় সেগুলো আমরা, কপার অক্সাইড হচ্ছে ধাতব অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড। তো ধাতব অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয় সেটা আমরা আলোচনা করেছিলাম 2 নম্বর চ্যাপ্টারে, অ্যাসিড ক্ষার এবং লবণ চ্যাপ্টারে। এখন আর আমি সে সম্পর্কে আলোচনা করছি না। এবং আমরা দেখেছি যে ধাতব অক্সাইডগুলো হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির, কিন্তু কিছু কিছু ধাতব অক্সাইড আছে যেগুলো আম্লিক প্রকৃতিও প্রদর্শন করে, আবার ক্ষারকীয় প্রকৃতিও প্রদর্শন করে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3, জিঙ্ক অক্সাইড মানে ZnO। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড, অ্যালুমিনিয়াম একটি ধাতু, সুতরাং এটি হচ্ছে একটি ধাতব অক্সাইড। জিঙ্ক একটি ধাতু, তাহলে জিঙ্ক অক্সাইড হচ্ছে একটি ধাতব অক্সাইড। আমরা দেখেছি যে ধাতব অক্সাইডগুলো যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেহেতু ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয় প্রকৃতির, সুতরাং এগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন হবে, প্রশমন বিক্রিয়া। এগুলো হচ্ছে ক্ষারকীয়। যদি অ্যাসিডের সাথে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন হবে। এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড এইগুলো কেবল যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তা নয়, কারণ যেহেতু ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয় প্রকৃতির, তো ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পরস্পরকে প্রশমিত করে। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড এরকম কিছু ধাতব অক্সাইড আছে যে ধাতব অক্সাইডগুলো অ্যাসিডিক প্রকৃতিও দেখায় এবং ক্ষারকীয় প্রকৃতিও দেখায়, উভয় প্রকৃতি দেখায়। অর্থাৎ এইগুলো অ্যাসিডের সাথেও যেভাবে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন করে, ঠিক একইভাবে ক্ষারের সাথে বিক্রিয়া করেও তারা লবণ এবং জল উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ এবং জল উৎপন্ন করে। তার মানে তারা আম্লিক প্রকৃতিও প্রদর্শন করে, আবার ক্ষারকীয় প্রকৃতিও প্রদর্শন করে। তো এই ধরনের যে ধাতব অক্সাইডগুলো উভয় প্রকৃতি দেখায়, আম্লিক এবং ক্ষারকীয় উভয় প্রকৃতি দেখায়, অর্থাৎ অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও লবণ এবং জল উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ এবং জল উৎপন্ন করে, সেই ধরনের ধাতব অক্সাইডগুলোকে বলা হয় উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড। যে ধাতব অক্সাইডগুলো অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, সেগুলোকে বলা হয় উভধর্মী অক্সাইড। উদাহরণস্বরূপ যেমন আমরা দেখেছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। তো এখন আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু উভধর্মী অক্সাইড, সেটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। সুতরাং এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যাসিড এবং ক্ষারের সাথে
কিভাবে বিক্রিয়া করে সেটা আমরা আলোচনা করব। দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড মানে হচ্ছে Al2O3, সেটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি হলো অম্ল মানে অ্যাসিড, এবং ধাতব অক্সাইডগুলো আমরা দেখেছি সাধারণত ক্ষারকীয় প্রকৃতির হয়, যদিও এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্ম প্রদর্শন করে। তো যদি সেটাকে আমরা এই ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয় সেই হিসাবে যদি আমরা ধরি, তাহলে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন হবে। তো এখানে যেহেতু জল উৎপন্ন হবে, জল হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন হয়, সুতরাং এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে যদি আমরা একত্রিত করে জল উৎপন্ন হয়, তাহলে প্রথম আমরা জলের সংকেত লিখে নিলাম H2O, এবং তারপর আমরা লবণের সংকেত লিখব। বিক্রিয়া লেখার সুবিধার জন্য আমি বলছি যে যেহেতু লবণ এবং জল উৎপন্ন হয়, সেজন্য জলের সংকেত আমাদের জানা আছে H2O, কিন্তু লবণ বিভিন্ন ধরনের লবণ আছে। অ্যালুমিনিয়ামের লবণ আছে, কপারের লবণ আছে, সোডিয়ামের লবণ আছে। তো কোন লবণ উৎপন্ন হবে সেটা বোঝার জন্য প্রথমে তুমি জলকে আলাদা করে নাও, তারপর বাকি থাকলো অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন। তো অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন মিলিয়ে উৎপন্ন হবে যে লবণ, সেই লবণটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে। এখন এই বিক্রিয়াটি কিন্তু সন্তুলিত নয়, বিক্রিয়াটি সন্তুলিত করতে হবে। তাহলে এখানে দেখো, অক্সিজেন আছে 3টা, এখানে অক্সিজেন আছে 1টা, সুতরাং অক্সিজেন এখানে 3টা করতে হবে, মানে জলকে 3 দিয়ে পূরণ করতে হবে। জলকে যখন আমি 3 দিয়ে পূরণ করলাম, তখন এখানে হাইড্রোজেন হলো 3 দুগুণা 6টা, এখানে হাইড্রোজেন আছে 1টা, সুতরাং 6 দিয়ে পূরণ করতে হবে। এখন ক্লোরিন হয়ে গেল এখানে 6টা, এখানে ক্লোরিন আছে 3টা, তাহলে এখানে 2 দিয়ে পূরণ করতে হবে। এখন এখানে অ্যালুমিনিয়াম হলো 2টা, এখানে অ্যালুমিনিয়াম 2টা, তাহলে সন্তুলিত রাসায়নিক সমীকরণটি হচ্ছে Al2O3 + 6HCl এরো 2AlCl3 + thrice H2O। বিক্রিয়াগুলো যখনই লিখবে তখন বিক্রিয়াগুলো সন্তুলিত করে দেবে, কারণ আমরা 1 নম্বর চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে রাসায়নিক সমীকরণগুলো সন্তুলিত হওয়া আবশ্যক। এখন আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দেখেছিলাম যে সেটা উপধর্মী অক্সাইড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যেভাবে লবণ এবং জল উৎপন্ন করে, ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ এবং জল উৎপন্ন করে। তাহলে ক্ষারের সাথে কিভাবে বিক্রিয়া করে সেটা এখন আমরা দেখব। যেমন একটি ক্ষারের মধ্যে একটি ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে? যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্ম প্রদর্শন করে, এখানে ক্ষারের সাথে যখন সে বিক্রিয়া করবে তখন সে অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করবে, আর অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন সে ক্ষারকীয় ধর্ম প্রদর্শন করবে। তো এখানে ক্ষারের সাথে বিক্রিয়া করছে, সুতরাং সে হবে অ্যাসিডিক ধর্ম দেখাবে। তাহলে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া হলে লবণ এবং জল উৎপন্ন হয়। তো প্রথম আমরা জলের সংকেতটি লিখে নেব H2O। এখন বাকি থাকলো অ্যালুমিনিয়াম সোডিয়াম। তো অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম মিলে যে যৌগটি উৎপন্ন করবে সেটি হচ্ছে NaAlO2। এই NaAlO2 সেটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। মনে রাখবে, সোডিয়াম অ্যালুমিনেট এটি হচ্ছে একটি লবণ। তাহলে যখন অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন করবে। এই বিক্রিয়াটিও সন্তুলিত নয়। তো এই বিক্রিয়াটিকে আমরা সন্তুলিত করব। দেখো, এখানে অক্সিজেন আছে 3টা, একটা 4টা,
এখানে অক্সিজেন আছে 2টা আর একটা 3টা। তাহলে যদি আমরা জলকে 2 দিয়ে পূরণ করি তাহলে এখানে অক্সিজেন 2টা, এখানে 2টা 4টা হয়ে যাবে। এখন হাইড্রোজেন দেখো এখানে আছে 4টা, এখানে হাইড্রোজেন আছে 1টা। তো এখানে যদি আমরা 4 দিয়ে পূরণ করি হাইড্রোজেন 4টা হবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে অক্সিজেনও হয়ে যাবে 4টা, মানে বেড়ে যাবে অক্সিজেন 4টা 3টা 7টা হয়ে যাবে। সুতরাং আমরা এই অক্সিজেনকে ডাবল না করে এখানে যদি আমরা, এখানে আছে অক্সিজেন 3টা আর একটা 4টা, ঠিক আছে, আর এখানে আছে 2টা আর একটা 3টা। তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে আমরা 2 দিয়ে পূরণ করে দেই তখন এখানে অক্সিজেন 2 দুগুণা 4টা আর এখানে একটা 5টা হবে। আর এইদিকে 3টা আছে, এখানে যদি আমি 2 দিয়ে পূরণ করি তাহলে অক্সিজেন 2টা আর 3টা 5টা হয়ে যাবে। এখন দেখো এখানে 2 দিয়ে যখন পূরণ করেছি তখন সোডিয়ামও হয়েছে 2টা, এখানে সোডিয়াম 2টা আছে 2 দিয়ে পূরণ করা হয়েছে। তারপর এখানে অ্যালুমিনিয়াম হয়েছে 2টা, এখানে অ্যালুমিনিয়াম 2টা আছে। অক্সিজেন তো আমরা আগেই মিলিয়েছি, সোডিয়ামও মিলেছে। হাইড্রোজেন দেখো এখানে 2টা, এখানেও 2টা, তাহলে বিক্রিয়া সন্তুলিত হয়ে গেছে। তাহলে সন্তুলিত রাসায়নিক সমীকরণটি হলো Al2O3 + 2NaOH উৎপন্ন হবে 2NaAlO2 + H2O। এখন এই যে ধাতব অক্সাইডগুলোর মধ্যে বেশিরভাগ ধাতব অক্সাইড জলে দ্রবণীয় নয়, অর্থাৎ জলে অদ্রবণীয়, কিন্তু কিছু কিছু ধাতব অক্সাইড আছে যেগুলো জলে দ্রবণীয় হয়, মানে জলে দ্রবীভূত হয়, এবং সেগুলো জলে দ্রবীভূত হয়ে ক্ষার প্রস্তুত করে, কারণ ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয়, সুতরাং সেগুলো জলে দ্রবীভূত করলে ক্ষার উৎপন্ন হবে। তো যেমন আমরা এখানে জলে দ্রবণীয় কিছু ধাতব অক্সাইড, সেগুলো জলে দ্রবীভূত হলে জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সেটা আমরা আলোচনা করব। তো আমরা জানি যে সোডিয়াম হচ্ছে একটি ধাতু। এই সোডিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো সোডিয়াম অক্সাইড হচ্ছে ধাতব অক্সাইড, মানে সেটি ক্ষারকীয় প্রকৃতির। সোডিয়াম অক্সাইডের সংকেত হলো Na2O। সোডিয়াম অক্সাইড, এই সোডিয়াম অক্সাইড একটি ধাতব অক্সাইড, এটি কিন্তু জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। তাহলে এটাকে যখন জলে দ্রবীভূত করা হবে তখন জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে, যেই ক্ষারটির নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এখন এই ক্ষেত্রে বিক্রিয়াটিকে যদি আমরা সন্তুলিত করি তাহলে দেখো এখানে সোডিয়াম আছে 2টা, এখানে আছে 1টা, এখানে 2 দিয়ে পূরণ হবে, তখন সঙ্গে সঙ্গে অক্সিজেন হয়ে গেল 2টা, এখানে অক্সিজেন 1টা 2টা আছে, হাইড্রোজেন হয়ে গেল 2টা, এখানে হাইড্রোজেন 2টা আছে, বিক্রিয়া সন্তুলিত হয়ে গেছে। তাহলে সোডিয়াম অক্সাইডকে যখন জলে দ্রবীভূত করা হবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার। যদিও সব ধাতব অক্সাইড জলে দ্রবণীয় নয়, কিছু কিছু ধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন হয়। তো আমরা এখানে দেখলাম যে সোডিয়াম অক্সাইড হচ্ছে একটি ধাতব অক্সাইড, এটি কিন্তু জলে দ্রবণীয় এবং এটি জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার প্রস্তুত করে। তারপর যেমন আছে পটাশিয়াম অক্সাইড। তো পটাশিয়াম অক্সাইড এর সংকেত হলো K2O। এই পটাশিয়াম অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার উৎপন্ন করবে। পটাশিয়াম অক্সাইড K2O যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক
ক্ষার প্রস্তুত করবে। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডও জলে দ্রবণীয়, এটি জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। এই KOH হচ্ছে ক্ষার। এখন বিক্রিয়াটি সন্তুলিত করতে হবে। এখানে দেখো পটাশিয়াম আছে 2টা, এখানে পটাশিয়াম 1টা, তাহলে 2 দিয়ে পূরণ করব। পটাশিয়াম 2টা হলো, কিন্তু অক্সিজেন হয়ে গেল 2টা, এখানে অক্সিজেন 1টা আর একটা 2টা। হাইড্রোজেন 2টা হলো, এখানে হাইড্রোজেন 2টা আছে, তাহলে এই বিক্রিয়া সন্তুলিত হয়ে গেছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ধাতব অক্সাইডগুলো জলে দ্রবণীয় এবং এগুলো জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। তো সোডিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে যে ক্ষার উৎপন্ন করে সেই ক্ষারের নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং পটাশিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে যে ক্ষার উৎপন্ন হয় সেই ক্ষারটির নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন এইভাবে থাকতে পারে যে সোডিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন হয়, বা সোডিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হলে কী উৎপন্ন হয়, বা সোডিয়াম অক্সাইড জলের সাথে কীভাবে বিক্রিয়া করে, পটাশিয়াম অক্সাইড জলের সাথে কীভাবে বিক্রিয়া করে, অথবা বিক্রিয়াটি সম্পূর্ণ করো বলে শূন্যস্থান দেওয়া থাকতে পারে। সমীকরণের বাম দিক দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে ডান দিক শূন্যস্থান রেখে দিতে পারে। বিভিন্নভাবে এই ধরনের প্রশ্নগুলো থাকে। এখন দেখো, আমরা দেখলাম যে ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে, কিন্তু এই যে ধাতুগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করার যে ক্ষমতা সবগুলোর কিন্তু সমান নয়, সবগুলো কিন্তু একই হারে বিক্রিয়া সংঘটিত করে না। কোনো ক্ষেত্রে দ্রুত হারে বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ অক্সিজেনের সাথে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, আবার কিছু কিছু ধাতু আছে যেগুলো অক্সিজেনের সঙ্গে আস্তে আস্তে বিক্রিয়া করে। তো এর মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটো ধাতু খুব তাড়াতাড়ি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এগুলোর বিক্রিয়া করার প্রবণতা খুব বেশি, এগুলো হচ্ছে সবচাইতে সক্রিয় ধাতু। সুতরাং এই সোডিয়াম এবং পটাশিয়াম যেহেতু খুবই সক্রিয়, এগুলোকে যদি খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে এইগুলো এই বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এবং এই বিক্রিয়াগুলো তাপবর্জ্যী বিক্রিয়া, সুতরাং শিখাসহ আগুন জ্বলে ওঠে। সেজন্য সোডিয়াম এবং পটাশিয়াম এইগুলো যেহেতু অধিক সক্রিয়, এগুলো যেহেতু অক্সিজেনের সাথে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, খোলা অবস্থায় রেখে দিলেই তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফলে বিক্রিয়া করার ফলে নতুন পদার্থ উৎপন্ন হবে। সুতরাং তখন আর সেটা সোডিয়াম অথবা পটাশিয়াম হিসাবে থাকবে না, তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড হিসাবে থাকবে। সেজন্য এই সোডিয়াম এবং পটাশিয়ামকে সংরক্ষণ করার জন্য সেগুলো কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। তাছাড়া কেরোসিন তেলে ডুবিয়ে রাখার আরও একটি কারণ হলো যে এইগুলো যেহেতু খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, সুতরাং এই বিক্রিয়াগুলো যেহেতু তাপবর্জ্যী, শিখাসহ আগুন জ্বলে ওঠে, সেজন্য দুর্ঘটনা ঘটতে পারে। তো দুর্ঘটনাজনিত আগুন না লাগার জন্য এগুলোকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। তো অনেক সময় প্রশ্ন থাকে যে সোডিয়াম এবং পটাশিয়ামকে কেন কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়। আনসার হলো যে সোডিয়াম এবং পটাশিয়াম খুবই সক্রিয় ধাতু, এগুলো খোলা অবস্থায় রেখে দিলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে ওঠে। সুতরাং সোডিয়াম এবং পটাশিয়ামকে সংরক্ষণ করার জন্য এবং দুর্ঘটনাজনিত আগুন না লাগার জন্য এগুলোকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। তো বাকি যে ধাতু যেমন ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের ফিতা কিন্তু আমাদেরকে দহন করতে হবে, অর্থাৎ আগুনের শিখায় ধরতে হবে। এগুলোকে কিন্তু খোলা অবস্থায় রেখে দিলে আগুন জ্বলে উঠবে না। অর্থাৎ দেখা গেল যে সব ধাতুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ক্ষমতা সমান নয়। কোনো ধাতু দ্রুত হারে বিক্রিয়া করে, আবার কোনো ধাতু আস্তে আস্তে বিক্রিয়া করে। তো সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে খুবই সক্রিয় ধাতু, এগুলোকে খোলা অবস্থায় রেখে দিলে তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগুন জ্বলে ওঠে। তাছাড়া যেমন ম্যাগনেসিয়ামের সক্রিয়তা একটু কম, সুতরাং ম্যাগনেসিয়াম সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে না, বা অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড
এগুলো সাধারণ উষ্ণতায় কিন্তু এইভাবে জ্বলে ওঠে না, তবে সাধারণ উষ্ণতায় ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড এই ধাতুগুলোর পৃষ্ঠতে তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাদের পৃষ্ঠতে ধাতব অক্সাইডের কিছু আবরণ অর্থাৎ একটি পাতলা স্তর পড়ে যায়। কিন্তু এই যখন অ্যালুমিনিয়াম, লেড বা ম্যাগনেসিয়াম এই ধাতুগুলোরকে খোলা অবস্থায় রাখলে তারা সাধারণ উষ্ণতায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাদের বাইরে একটি সবুজ পাতলা একটি স্তর পড়ে যায়। যে স্তরটি হচ্ছে ধাতব অক্সাইডের স্তর, অর্থাৎ ম্যাগনেসিয়াম হলে ম্যাগনেসিয়াম অক্সাইডের স্তর, লেড হলে লেড অক্সাইডের স্তর বা অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর। তবে এই স্তরগুলো যখন সৃষ্টি হয়, ধাতব অক্সাইডের এই স্তরগুলো যখন সৃষ্টি হয়, এই ধাতব অক্সাইডগুলো কিন্তু আর পরবর্তীতে কিন্তু এই ধাতুগুলোকে বিক্রিয়া হতে দেয় না, কারণ এই যে ধাতব অক্সাইডের যে পাতলা স্তর ধাতুগুলোর উপর পড়ে সেগুলো নিষ্ক্রিয়, সেজন্য ফার্দার আর অক্সিজেনের সংস্পর্শে এই ধাতুগুলো আসতে পারে না বা ধাতুগুলোর সংস্পর্শে অক্সিজেন আসতে পারে না, সুতরাং বিক্রিয়া আর হয় না। একবার যখন বিক্রিয়া হওয়ার ফলে সেগুলোর পৃষ্ঠে যখন ধাতব অক্সাইডের একটা পাতলা স্তর, নিষ্ক্রিয় পাতলা স্তর পড়ে যায়, সেজন্য এগুলোর আর ফার্দার বিক্রিয়া হয় না। আয়রন একটি ধাতু, সেটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেটা কিন্তু জ্বলবে না। আয়রন মানে লোহা, তোমরা দেখেছো, সেটাকে যদি আগুনে ধরা হয় তাহলে জ্বলে উঠবে না, কিন্তু আয়রনের গুঁড়া যদি বার্নারের শিখার মধ্যে, বাতির শিখার মধ্যে দেওয়া হয় তাহলে সেগুলো দপ করে জ্বলে ওঠে। লোহার গুঁড়াগুলো, লোহা কিন্তু এমনিতে জ্বলে না, কিন্তু লোহার ছোট ছোট গুঁড়াগুলোকে অর্থাৎ আয়রনের ছোট ছোট গুঁড়াগুলোকে যখন আগুনের শিখায় দেওয়া হয় তখন সেগুলো দপ করে জ্বলে ওঠে। কপার কিন্তু জ্বলে না, কিন্তু গরম ধাতুর পৃষ্ঠে কপার অক্সাইডের কালো রঙের আস্তরণ পড়ে। কপার হচ্ছে তামা কিন্তু জ্বলে না, কিন্তু তার বাইরে কালো রঙের একটি আস্তরণ পড়ে যায়, একটি পর্দা পড়ে যায়, একটি স্তর পড়ে যায়, যে স্তরটি হচ্ছে কপার অক্সাইডের স্তর। সোনা এবং রূপা এগুলো কিন্তু উচ্চ উষ্ণতাতেও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে এখানে আমরা অক্সিজেনের সাথে যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে কিছু কিছু ধাতু আছে সাধারণ উষ্ণতায় জ্বলে ওঠে, কিছু কিছু ধাতু তারা সাধারণ উষ্ণতায় জ্বলে না, যদিও কিন্তু তাদের বাইরে একটি আবরণ পড়ে যায়। আবার কিছু কিছু ধাতু যেমন সোনা এবং রূপা এগুলো উচ্চ উষ্ণতায়ও জ্বলে না। তার মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার যে প্রবণতা সেগুলো সব ধাতুর ক্ষেত্রে সমান নয়, অর্থাৎ কোনো কোনো ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে ওঠে, আবার কেউ মানে বিক্রিয়া করে জ্বলে না, তাদের বিক্রিয়া করারও ক্ষমতা সমান নয়। সুতরাং আমরা এই ধাতুর যে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এই যে রাসায়নিক ধর্ম, এই রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে আমরা কিন্তু মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুইটি শ্রেণীতে বিভক্ত করতে পারবো না, আরও কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে হবে। এখানে আমরা দেখলাম যে সোডিয়াম এবং পটাশিয়াম বেশি সক্রিয়, কিন্তু ম্যাগনেসিয়াম তার তুলনায় কম সক্রিয়, সোনা এবং রূপা আরও বেশি কম সক্রিয়। সুতরাং এই ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করা যাবে না, সম্ভব হবে না। সুতরাং তাদের রাসায়নিক ধর্ম আরও কিছু আলোচনা করতে হবে। তাহলে রাসায়নিক ধর্মের মধ্যে আরও একটি আছে, যেমন জলের সাথে ধাতুগুলোর বিক্রিয়া, তো সেগুলো আমরা আরও আছে, জলের সাথে বিক্রিয়া আছে, তারপর বিভিন্ন অ্যাসিডের সাথে বিক্রিয়া আছে, ক্ষারের সাথে বিক্রিয়া আছে, তো সেগুলো আমরা আগামী দিন আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্তই থাকলো, ঠিক আছে? কারণ যেহেতু দহনের মাধ্যমে মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই শ্রেণীতে বিভক্ত করা সম্ভব নয়,
সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। সুতরাং তাদের বাকি রাসায়নিক বিক্রিয়াগুলোও দেখতে হবে। আর সবগুলো রাসায়নিক বিক্রিয়া ভৌতিক ধর্মের ক্ষেত্রেও সম্ভব নয়। ভৌতিক ধর্মের সাহায্যেও মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুই শ্রেণীতে বিভক্ত করা সম্ভব নয়। সুতরাং রাসায়নিক ধর্মগুলো দেখতে হবে। রাসায়নিক ধর্মের মধ্যে আমরা অক্সিজেনের সাথে যে বিক্রিয়া দেখলাম সেই বিক্রিয়ার সাহায্যে মৌলগুলোকে বিভক্ত করা যাচ্ছে না ধাতু এবং অধাতুতে। সুতরাং আরও যে রাসায়নিক বিক্রিয়া আছে সবগুলো রাসায়নিক বিক্রিয়া দেখতে হবে। তো সেজন্য আমরা জলের সাথে যে রাসায়নিক বিক্রিয়া ধাতুগুলোর সেটা আমরা আগামী দিন আলোচনা করব। ঠিক আছে।